সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটিতে। আমরা আগের ক্লাসে আমার পথ যে প্রবন্ধটা, এই প্রবন্ধটার প্রথম অংশ পড়েছি এবং আমার পথ প্রবন্ধের একদম যে প্রবন্ধটা রয়েছে সেই প্রবন্ধটা লাইন বাই লাইন আমরা ব্যাখ্যাগুলো জেনে নিয়েছি। আজকের ক্লাসটা আরেকটু আপগ্রেডেড লেভেলের, অর্থাৎ আজকের ক্লাসটাতে আমরা কিছু কোশ্চেন সলভ করব। আমরা প্রথমে একটু যদি প্রশ্নগুলো দেখতে চাই, অনেকগুলো বিগত বছরের প্রশ্ন আমাদের কাছে আছে। আমরা একটু দেখে আসি বিগত বছরের কতগুলো প্রশ্ন আজকে আমরা সলভ করব। এই যে এইখানে বিগত বছরের অনেকগুলো প্রশ্ন আছে অলরেডি, সো এই প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব। ঠিক আছে, আচ্ছা, প্রায় 15টার মতো বিগত বছরের প্রশ্ন সলভ করব। তারপরেও এমন না যে প্রশ্ন তাতে শেষ হয়ে যাবে, এরপরেও আরও অনেকগুলো প্রশ্ন আছে। কারণ হচ্ছে আমার পথ যে প্রবন্ধটা রয়েছে, এই আমার পথ প্রবন্ধটা তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমরা ওই অ্যাডমিশন টেস্টের আগে একটু পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নেব বা পাঠ পরিচিতির ব্যাখ্যা জানার চেষ্টা করব। এই কারণ হচ্ছে এই যে প্রবন্ধটা রয়েছে, এই প্রবন্ধটা একটু কঠিন, একটু ক্রিটিক্যাল অ্যান্ড একটু ট্রিকি বলে অনেক সময় এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসলে আমরা আসলে ঠিকমতো বুঝে উত্তর দিতে পারি না। তো এই কারণেই আমরা গতকাল প্রবন্ধটা পুরোটুকু পড়লাম, আজকে হচ্ছে আমরা পাঠ পরিচিতি সম্পর্কে পড়বো ও জানবো এবং এগুলার ব্যাখ্যা ও বিশ্লেষণ বোঝার চেষ্টা করবো, যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয় বুঝতে। ঠিক আছে, আচ্ছা, সো একটু কমেন্টে লিখে জানাও তো কে কোথা থেকে ক্লাসটাতে জয়েন করেছো, আমরা একটু দেখি। তোমরা আমাকে লিখে জানাও যে কে কোথা থেকে ক্লাসটাতে জয়েন করেছো। আমি ইন দ্য মিন টাইম তোমাদের জন্য পেয়ে গেছি তোমাদের ক্লাসটা। ওকে, ফরিদপুর উত্তরা থেকে অনেকে জয়েন করেছো, ঠিক আছে। আমাদের সাথে ইতিমধ্যে অনেক বন্ধু জয়েন করেছো, বাকি বন্ধুদেরকেও তোমরা চটজলদি ডেকে আনো। আচ্ছা, ঠিক আছে। সো এই যে প্রবন্ধটা, এই প্রবন্ধটা কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলন করা হয়েছে। রুদ্রমঙ্গল নামটা কি মনে থাকবে? একটু কমেন্টে লিখে জানাও রুদ্রমঙ্গল। তোমাদের অনেকগুলো ফিডব্যাক আমি পেয়েছি যে ক্লাসে কিভাবে পড়ালে তোমাদের জন্য ভালো হয়, কিভাবে পড়ালে তোমাদের জন্য খারাপ হয়। সেরকম একটা ফিডব্যাক ছিল এরকম যে যেই ধরনের শব্দার্থগুলো খুব ইজি, যেমন এক্সাম্পল হিসেবে ওই ফিডব্যাকে বলা ছিল যে যেমন কুর্নিশ করা বা হচ্ছে কর্ণধার, এই ধরনের শব্দার্থ যাতে তোমাদেরকে ক্লাসে না বলে, তাহলে হচ্ছে তোমাদের সময় নষ্ট হয়। তো তোমরা যদি এই ব্যাপারটার সাথে একমত হও, তোমরা সেটা কমেন্টে লিখে জানাতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না, অ্যাকচুয়ালি যা কিছু ইম্পর্টেন্ট সব কিছুই পড়ানো উচিত, দেখো একটা জিনিস সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে যে কোনো কিছু সহজ এবং কোনো কিছু প্রচলিত এবং কোনো কিছু তুমি পারো বলে সেটা যে ইম্পর্টেন্ট না, সেটা যে পরীক্ষায় আসবে না এরকম কিন্তু না। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় দেখা যায় যেই ব্যাপারগুলো অনেক সহজ বা আমরা পারবো বলে মনে করি, সেই ব্যাপারগুলো আমরা পরীক্ষা হলের প্রেশারে গিয়ে চর্চা না থাকার কারণে ভুল করি, আমরা কনফিউজ হয়ে যাই। কারণ হচ্ছে আমরা ওই যে আগে মনে করি পারবো, এই কারণে হচ্ছে চর্চা করি না, এই কারণে অনেক সময় আমরা ব্যাপারগুলো ভুল করি পরীক্ষার প্রেশারে। ঠিক আছে, আচ্ছা, এই তো তোমরা খুবই মনোযোগী স্টুডেন্ট, তোমরা অলরেডি আমাকে লিখে জানাচ্ছ রুদ্রমঙ্গল। ঠিক আছে, সো আশা করি এই যে কমেন্টে যারা লিখলে যে কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে আমার পর প্রবন্ধটা সংকলন করা হয়েছে, তারা এই জিনিসটা আর ভুলবা না। এই যে লিখেছো, তোমাদের সবসময় মাথায় এই জিনিসটা বাড়ি দিতে থাকবে যে আচ্ছা, কমেন্টে তো লিখেছিলাম রুদ্রমঙ্গল, কমেন্টে তো লিখেছিলাম রুদ্রমঙ্গল, তো এই রুদ্রমঙ্গলটা তোমাদের আশা করি মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ, সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। বেশ কঠিন একটা ব্যাপার, তাই না? কি বলতে চেয়েছেন লেখক এখানে? আমার পথ প্রবন্ধে এইটা হচ্ছে আমার নিজস্ব একটা হ্যাক। সেটা হচ্ছে আমি যখন কোনো বাক্য বুঝি না বা কোনো বাক্য একটু বড় মনে হয় কিংবা কঠিন মনে হয়, তখন সেটাকে ভেঙে ভেঙে ছোট করে করে একটা একটা ওয়ার্ড বাই ওয়ার্ড এগিয়ে বা একটা একটা অংশ বাই অংশ এগিয়ে আমি সেটাকে বোঝার বা আত্মস্থ করার চেষ্টা করি। আসো এই ট্রিকটা বা এই হ্যাকটা কাজে লাগিয়ে আমরা এই যে বড় একটা বাক্য রয়েছে, এই যে কঠিন একটা বাক্য রয়েছে, এটা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ওকে। আমার পথ প্রবন্ধে, অর্থাৎ এই যে প্রবন্ধটা পড়লাম, এই প্রবন্ধটিতে নজরুল, তার মানে কাজী নজরুল ইসলামের কথা বলা হচ্ছে,
এমন এক আমির আবাহন প্রত্যাশা করছেন। আবাহন মানে কি জানো? আবাহন মানে হচ্ছে যা বহন করে নিয়ে যায়, মানে এমন একটা এজেন্সি। এটাকে হচ্ছে তোমরা যদি মার্কস পড়ো, যেমন হচ্ছে দাঁড়াও আমার কাছে বই আছে সম্ভবত দেখাতে পারবো। এই যে মার্কসের এইখানে একটা বই আছে, তারপরে আরো কিছু বই আছে। সো এই বইগুলো যদি তোমরা পড়ো মার্কস এঙ্গেলস, তাহলে তোমরা একটা জিনিসের সাথে পরিচিত হতে পারবা, সেটার নাম হচ্ছে এজেন্সি। এজেন্সি মানে হচ্ছে, মনে করো আমার যে প্রাণ শক্তিটা যেটা আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, কিংবা আমার যে এজেন্সি অর্থাৎ আমার যে নিজস্ব আত্মশক্তিটা আমাকে সামনে এগোতে সাহায্য করে। কখনো যদি আমার বিরুদ্ধে কোনো অন্যায় অবিচার অনাচার হয়, যেই জিনিসটা আমাকে রেজিস্ট করতে সাহায্য করে অর্থাৎ প্রতিরোধ করতে কিংবা প্রতিবাদ করতে সাহায্য করে, সেটাই হচ্ছে আমার আমি বা আমার এজেন্সি। তো এই এজেন্সির কথাটাই কাজী নজরুল ইসলাম এখানে একটু সহজ করে একটু বাংলা করে বলার চেষ্টা করছেন। তো তিনি এখানে এমন একটা আমিত্বের কথা বলছেন যার পথ সত্যের পথ, অর্থাৎ তুমি তোমার আত্মশক্তিতে তখনই বলিয়ান হতে পারবে যখন সেই পথটা কিনা সত্যের পথ হবে, যখন সেই পথটা কিনা একেবারে মিথ্যা থেকে বিপরীত হবে, অর্থাৎ যেই পথটা সম্পর্কে তুমি একদম নিশ্চিত যে এই পথে কোনো ভুল কিছু নেই, এই পথে কোনো মিথ্যা কিছু নেই। ঠিক আছে, তারপর বলা হচ্ছে সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। নির্ভীক শব্দটার মানে কি একটু কমেন্টে লিখে জানাও তো, নির্ভীক শব্দটার অর্থ কি? কমেন্টে একটু লিখে জানাও নির্ভীক শব্দটার অর্থ কি। আচ্ছা, নির্ভীক শব্দটার অর্থ অনেকেই ঠিকঠাক লিখতে পারছো। নির্ভীক শব্দটার অর্থ হচ্ছে, নির্ভীক শব্দটার অর্থ হচ্ছে যে ভয় পায় না, বুঝছো? যে ভয় পায় না। অসংকোচ মানে কি? যে সংকোচ বা দ্বিধা করে না, যে সংকোচ বা দ্বিধা করে না তাকে বলা হয় অসংকোচ। তার মানে সত্য প্রকাশে কাজী নজরুল ইসলাম একেবারেই নির্ভীক, তার মানে তিনি ভয়ও পান না, তিনি আবার সংকোচও করেন না। ঠিক আছে, আচ্ছা, এই তো অনেকেই কমেন্টে ঠিকঠাক উত্তরটা লিখতে পেরেছো, ধন্যবাদ তোমাদের সবাইকে। তারপর তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জায়গায়। তার এই আমি ভাবনা, তার মানে এই যে এজেন্সির কথাটা বললাম, এই যে আত্মশক্তিটার কথা বললাম, নিজস্ব আত্মার কথা বললাম, এই শক্তিটা বা এই ভাবনাটা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জায়গায়, অর্থাৎ একেবারে ছোট থেকে। মানে ব্যাপারটা ওই যে কখনো কখনো এরকম হয় না যে দেখা যায় যে আমি তুমি মনে করো পরীক্ষায় ভালো করেছো, কিন্তু তুমি খুব খুশি, মনে করো তোমার রোল 11 থেকে 10 হয়েছে, তুমি খুব খুশি কারণ তুমি ওই ছোট ছোট জিনিসগুলোকে সেলিব্রেট করতে পারো, তুমি ওই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে উদযাপন করতে পারো, যেটা কিনা তোমার সুখের যে আপাত পরিমাণটা, সেই আপাত পরিমাণটা অনেক বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ তুমি চিন্তা করছো যে আচ্ছা আমার রোল 11 থেকে 10 হয়েছে, তার মানে তো আমি অবভিয়াসলি আগের চেয়ে উন্নতি করেছি, আমি আগের চেয়ে ভালো করেছি, অর্থাৎ গত বছর আমার যে এফোর্ট ছিল সেই এফোর্ট হচ্ছে এই বছরের আমার এফোর্ট বা পরিশ্রমের প্রতিদানটা আমি আরেকটু ভালো পেয়েছি। তাই তো এই ব্যাপারটাই কিন্তু এইখানে কাজী নজরুল ইসলাম বলার চেষ্টা করেছেন যে এই যে আমার নিজস্ব যে প্রাণশক্তি, অর্থাৎ আমার নিজেকে নিয়ে নিজের যে ভাবনাটা, এই ভাবনাটাই বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জায়গায়, অর্থাৎ এই ভাবনার কারণেই দেখা যায় যে অনেক ছোট ছোট জিনিসগুলোকেও আমি অনেক বড় করে সেলিব্রেট করতে পারি, ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকেও আমি অনেক এনহ্যান্স করতে পারি বা বাড়িয়ে তুলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যপ্ত করতে চেয়েছেন, একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন। এই ব্যাপারটার মানে কি? তার মানে হচ্ছে কাজী নজরুল ইসলাম দেখো ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালেকটিভ দুটো ব্যাপার নিয়ে তিনি চিন্তা করেছেন। তার মানে হচ্ছে আমি যদি বাংলায় বলি, বাংলাটাই বরঞ্চ কঠিন, বাংলাটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম ব্যষ্টিক এবং সামষ্টিকভাবে মানুষকে এবং মানব জাতিকে কল্পনা করেছেন, অর্থাৎ ইন্ডিভিজুয়াল হিসেবেও তিনি মানুষকে কল্পনা করেছেন, কালেকটিভ হিসেবেও তিনি মানুষকে কল্পনা করেছেন। এই বাক্যটাতে মূলত বলার চেষ্টা করা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম, এই বাক্যটাতে মূলত বলার চেষ্টা করা হয়েছে যে কাজী নজরুল ইসলাম
ব্যক্তিগত পর্যায়ে আমরা কি করতে পারি সেটা নিয়ে যেমন কথা বলেছেন, কাজী নজরুল ইসলাম ব্যক্তিগত জীবনে আমরা কি করতে পারি সেটা নিয়ে যেমন কথা বলেছেন, ঠিক একইভাবে কাজী নজরুল ইসলাম এখানে সবাই একসাথে মিলেমিশে আমরা কি করতে পারি, যেমন যখন ফর এক্সাম্পল যখন তিনি ধর্মের কথা বলেছেন তখন কিন্তু তিনি বলেছেন যে আলাদা আলাদা ধর্ম হতে পারে, অর্থাৎ তোমার ব্যক্তিগত বিশ্বাসটা আলাদা হতে পারে, কিন্তু তোমার যে সামষ্টিক কর্মকাণ্ডটা সেই সামষ্টিক কর্মকাণ্ডটা যাতে একই হয়, ইউনিফাইড হয়, একতাবদ্ধ হয় এবং সংহতিপূর্ণ হয়। অর্থাৎ এইখানে তিনি আমি থেকে ক্রমশই আমরা হয়ে উঠতে চেয়েছেন। বুঝছো? একটু কমেন্টে লিখে জানাও তো, এই যে নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমি সীমায় ব্যক্ত করতে চেয়েছেন, একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন, এই কথাটার ব্যাখ্যা তোমরা বুঝেছো কিনা একটু কমেন্টে লিখে জানাও। মন্দিরে সবার আগে বলছে বুঝছি। আচ্ছা, সো তোমরা অনেকেই বলেছো বুঝেছি, ঠিক আছে। শেলি রানী ভৌমিক বুঝেছি বলছে, ওকে ঠিক আছে, তাহলে আমরা পরের অংশতে যাই। স্বনির্ধারিত, স্বনির্ধারিত মানে কি? নিজে নিজে যেটা নির্ধারণ করা হয়। তার মানে আমি যদি বলি যে সায়েন্সে পড়বো, কমার্সে পড়বো নাকি আর্টসে পড়বো, এই যে আমার ছোটবেলায় নেওয়া এই যে ডিসিশনটা, এটা আমার স্বনির্ধারিত ডিসিশন ছিল না। তার মানে হচ্ছে এটা আমাকে পরিবার থেকে বলা হয়েছে দেখে, কিংবা আমি আমার আশপাশের সমাজের অন্যান্য মানুষদেরকে, সিনিয়রদেরকে দেখেছি বলেই আমার কাছে ব্যাপারটা, ডিসিশনটা অমন নিতে হয়েছে, ঠিক আছে, যে আমাকে সায়েন্সে পড়তে হয়েছে। এই এই ক্ষেত্রে এই সিদ্ধান্তটা কিন্তু স্বনির্ধারিত না, মানে হচ্ছে আমি নিজে নিজে কিন্তু ব্যাপারটা নির্ধারণ করে নেই, ঠিক আছে। আচ্ছা, কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে ব্যাপারটা আবার উল্টো, তিনি কিন্তু স্বনির্ধারিত জীবন সংকল্প নিয়ে এগিয়েছেন, অর্থাৎ তিনি নিজেই নির্ধারণ করেছেন যে তার কি করা উচিত এবং তিনি কি করবেন, ঠিক আছে। আচ্ছা, স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরও যারা সত্য পথের পথিক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান। অর্থাৎ অর্থাৎ এই যে কাজী নজরুল ইসলামের নিজস্ব যে জীবন বোধটা, যে এই জিনিসগুলো করা উচিত এবং এই জিনিসগুলো করা উচিত না, ওই যে যেভাবে আমরা বলি যে থিংস দ্যাট উই শুড ডু অ্যান্ড থিংস দ্যাট উই শুডেন্ট ডু, এই ব্যাপারগুলো নিয়ে তার নিজস্ব একটা মতামত, তার নিজস্ব একটা অভিমত আছে, ঠিক আছে। তো এই যে অভিমতগুলো আছে, এইগুলোকেই তিনি অন্য আরও যারা আগ্রহী, অন্য আরও যারা তার ফলোয়ার, তাদের মধ্যেও তিনি ছড়িয়ে দিতে চান। বুঝছো? আচ্ছা, তারপরে এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু, এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু। অর্থাৎ এই যে একটা সত্য, এই যে নিজস্ব যে শক্তিটা, এটা উপলব্ধি করতে পারাটাই কবি কাজী নজরুল ইসলামের যে প্রাণ প্রাচুর্য, অর্থাৎ তার যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তিটা মূল উৎসবিন্দু, মানে এখান থেকেই বাকি সব কিছু উৎপত্তি হয়। বুঝছো? আচ্ছা, তারপরে দেখি তিনি তাই অনায়াসে বলতে পারেন, তিনি তাই অনায়াসে বলতে পারেন আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। তিনি তাই অনায়াসে বলতে পারেন আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। এটা যেহেতু গত ক্লাসেও পড়িয়েছি, দেখি তোমাদের কতজনের মনে আছে। তোমরা একটু কমেন্টে লিখে জানাও তো, আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, এটা তোমাদের মনে আছে কিনা, কিংবা এটা বুঝেছো কিনা, অথবা এটা আবার বোঝাতে হবে কিনা। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, এই দুটো বাক্যের অর্থটা আরেকবার বুঝাবো কিনা, এটা একটু কমেন্টে লিখে জানাও, নাকি গত ক্লাসের কথাই মনে আছে। হ্যাঁ, কমেন্টে ধূপধাপ লিখে জানাও। হ্যাঁ, ঝটপট কমেন্টে লিখে জানাও যে আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, এইটুকু অংশ আবার বোঝাতে হবে কিনা। ঠিক আছে,
কমেন্টে দেখতে পাচ্ছি। ওকে, সো আবার চলে আসলাম কমেন্ট দেখতে দেখতে। অনেকেই কমেন্ট করেছো, মনে আছে ভাইয়া, বুঝেছি ভাইয়া, আলাদা করে আর নাম বললাম না। আচ্ছা, আবার বুঝান বলছে নাইট্রাস অক্সাইড। ওকে, আমার মালিক আমি নিজেকে নেতৃত্ব দেওয়ার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিতেই, যারা বলছো যে গত ক্লাসটা মিস করেছি বলে আবার বুঝিয়ে দেন, তাদের জন্য প্রথম অনুরোধ হচ্ছে তারা আগের ক্লাসটা দেখে নিও। আগের ক্লাসটাতে অনেক বড় করে ব্যাখ্যাটা দিয়েছি, যেহেতু এই ক্লাসটা মনে করো এই ক্লাসে এই অংশটা আগের ক্লাসের রিভিশন, তো অত বড় করে বলছি না, কারণ যারা অলরেডি মনে আছে, যারা মনোযোগী স্টুডেন্ট, এটা তো তাদের জন্য একটা মনে করো প্যারা, তাই না? তাদেরকে আবারও একই জিনিস যদি আমি পড়াই। সো আমার কর্ণধার আমি এটার মানে হচ্ছে, আমার কর্ণধার আমি এটার মানে হচ্ছে, আচ্ছা একটা প্লেন যাচ্ছে, প্লেনটা যাক, তারপরে আওয়াজটা করি। আহ, কে যেন বললো যে হোয়াটসঅ্যাপে আওয়াজ হচ্ছে, কোথা থেকে? হোয়াটসঅ্যাপে আওয়াজ হচ্ছে কারণ আমার অফিস আওয়ার শুরু হয়ে গেছে। আমি কিন্তু 10 মিনিট স্কুলের একজন ইনস্ট্রাক্টর হওয়ার পাশাপাশি আমি কিন্তু 10 মিনিট স্কুলে চাকরিও করি। সো আজকে আমার অফিস আওয়ার হচ্ছে 10:30 থেকে ছিল। সো আমাকে মিটিংয়ের জন্য ডাকাডাকি করছে, বুঝছো? ওইটাই একটু অ্যান্সার দিতে গিয়েছিলাম। যাই হোক, এখন সাউন্ড অফ করে দিয়েছি, আশা করি আওয়াজ হবে না। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য ট্র্যাক। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, এটার মানে কি? আচ্ছা, বাইরে একটু কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে, আমাকে 10টা সেকেন্ড সময় দাও, আমি একটু দরজা জানলাগুলো আটকাই যাতে করে কিনা আওয়াজ একটু কম হয়। ঠিক আছে, একটু দরজা জানলা আটকে আসছি। হ্যাঁ, মোটামুটি আওয়াজ কমাতে পেরেছি। ঠিক আছে, একদম আলো বাতাস সব বন্ধ, আওয়াজও বন্ধ। ওকে, ডান ডান। আচ্ছা, আচ্ছা, পড়ায় ফেরত আসি। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য, এই অংশতে বলা হচ্ছে যে আমার নিজের মালিক হচ্ছে আমি, অর্থাৎ আমি কি করতে চাই, আমি কি করব, সেটার সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ ক্ষমতা বা সেটা সম্পূর্ণই সত্ত্বাধিকারী হচ্ছে আমি। আমি অন্য কারোর কথা শুনে কোনো কিছু করতে হবে এরকমটা আমি মনে করি না। এমনটাই মনে করেন কাজী নজরুল ইসলাম। আমার পথ দেখাবে আমার সত্য, অর্থাৎ আমি যেটা করব সেটা কি আসলে করা উচিত কিনা, সেই ব্যাপারটা আসলে নির্ধারণ করে দিবে আমার যে বোধ আছে, আমার যে জীবনবোধ রয়েছে, আমার যে প্রাণশক্তি আছে, আমার যে সত্য, আমার যে ফিলোসফি বা আমার যে দর্শন আছে, সেইটা। বুঝছো? আচ্ছা, তারপর দেখি। রুদ্র তেজে রুদ্র তেজে মিথ্যার ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। নজরুলের এই আমি সত্তা অর্থাৎ এই যে নজরুল ইসলামের যে আমিত্ব রয়েছে, এই আমিত্বটা অর্থাৎ যে প্রাণশক্তিটা রয়েছে, যেটা অলরেডি আগের সাইডে অনেকবার ব্যাখ্যা করেছি, সেই প্রাণশক্তিটাই মিথ্যার ভয়কে জয় করতে সাহায্য করে। তার পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করতে পারে না। তার মানে হচ্ছে এই যে কাজী নজরুল ইসলাম সত্যি অহংকারকে বা অবিনয় মানে কি, মানে হচ্ছে বিনয় না দেখানো, তার মানে হচ্ছে উদ্ধত আচরণ করা, সেটাকে তিনি মেনে নিতে পারেন কিন্তু তিনি অন্যায়কে সহ্য করতে পারেন না, ঠিক আছে? আচ্ছা, তারপরে সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক, এই যে এটা কিন্তু একটা চমৎকার শব্দ, সেটা হচ্ছে যে যিনি যিনি কবিতা লেখেন তিনি হচ্ছেন কবি, যিনি
সাহিত্য রচনা করেন তিনি হচ্ছেন সাহিত্যিক, যিনি গল্প লিখেন তিনি হচ্ছে গল্পকার। তো সহজ ভাষায় আমরা সবাইকে লেখক বলতে পারি, কিন্তু যিনি প্রবন্ধ লিখেন তাকে স্পেসিফিকভাবে বাংলায় বলা হয় প্রাবন্ধিক। ঠিক আছে, এই শব্দটা কি আমরা পারি? প্রাবন্ধিক। তো তিনি দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা, আহত হয় আমাদের ব্যক্তিত্ব, আহত হয় আমাদের ব্যক্তিত্ব। ঠিক আছে, আচ্ছা তারপরে নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয়। আচ্ছা, নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাস, ভগ্ন মানে হচ্ছে ভাঙা, যেই আত্মবিশ্বাসটা ভাঙা বা যেই আত্মবিশ্বাসের সাথে ফাটল ধরেছে বা যে আত্মবিশ্বাসের সাথে ফাটল ধরেছে, সেই আত্মবিশ্বাসের গ্লানি নজরুলের কাছে একদমই গ্রহণযোগ্য নয়। বরঞ্চ তার পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক বা অহংকারী হতে চান। কেননা তার বিশ্বাস সত্যের দম্ভ বা সত্যের অহংকার যাদের মধ্যে আছে তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব, তাদের পক্ষেই কেবল অসাধ্য সাধন করা সম্ভব। ঠিক আছে, আচ্ছা তারপরে নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন। নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন, কিন্তু ভণ্ডামি করতে তিনি প্রস্তুত নন। কিন্তু ভণ্ডামি করতে তিনি প্রস্তুত নন। এইটা কিন্তু তোমাদের অবজেক্টিভের জন্য গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা একটু মনে রাখবা, এটা অবজেক্টিভে এসে থাকে। সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কি করতে রাজি আছেন, কি করতে রাজি নাই। কাজী নজরুল ইসলাম ভুল করতে রাজি আছেন, ভণ্ডামি করতে রাজি নাই। এখন ভুল আর ভণ্ডামির মধ্যে পার্থক্য কি, এটা কি তোমরা জানো? ভুলটা হচ্ছে আনইনটেনশনাল, তার মানে তুমি মনে করো যে তুমি আজকে স্কুলে গেলা না, তোমার বাবা জিজ্ঞেস করলো যে স্কুলে যাস নাই কেন, তুমি বললা যে আজকে স্কুল বন্ধ। ঠিক আছে, এখন এইটা কখন ভুল হবে আর কখন ভণ্ডামি হবে? যদি তুমি এটা ভুল জানো, মনে করো ব্যাপারটা এরকম যে তোমার আসলে স্কুল বন্ধ না, কিন্তু তুমি সামহাও অন্য কারো কাছ থেকে জেনেছো বা শুনেছো বা মনে করেছো যে আজকে স্কুল বন্ধ মনে করো তুমি স্কুলে যাও নাই। এখন এই যে তোমার স্কুলে না যাওয়াটা এবং কারণ হিসেবে তোমার বাবাকে বলা যে আজকে স্কুল বন্ধ, এইটা তখনই ভুল যদি তুমি নিজে আসলে না জেনে থাকো। ঠিক আছে, এটা ভুল, আনইনটেনশনাল, মানে তুমি এটা জেনে বুঝে করো নাই, তখন এটা ভুল, রাইট? কিন্তু যখন তুমি জানো যে আজকে আসলে স্কুল খোলা, কিন্তু তারপরে তুমি তোমার বাবাকে মিথ্যা কথা বলছো যে আজকে স্কুল বন্ধ দেখে আমি স্কুলে যাই নাই, তখন কিন্তু এটা ভণ্ডামি, তখন কিন্তু এটার ভুল না। কারণ হচ্ছে এই যে ব্যাপারটা, এটা তখন একটা অন্যায়, কারণ এটা তখন ইন্টেনশনাল। বুঝছো? ভুল আর ভণ্ডামির মধ্যে পার্থক্য হচ্ছে ভুল আনইনটেনশনাল আর ভণ্ডামি হচ্ছে ইন্টেনশনাল। একটু বুঝলে আমাকে লিখে জানাও তো, ভুল আর ভণ্ডামির মধ্যে পার্থক্যটা তোমরা বুঝেছো কিনা, একটু লিখে জানাও তো, কমেন্টে লিখে জানাও, হ্যাঁ। কমেন্টে লিখে জানাও যে ভুল আর ভণ্ডামির মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি একটু কমেন্ট দেখি তোমাদের। ভুল আর ভণ্ডামির মধ্যে পার্থক্য বুঝতে পারলেই হবে, মানে এটা পার্থক্যটা লিখে জানাতে হবে এমন না, যেহেতু তোমাদের অনেকেরই বাংলা টাইপে সমস্যা হয়। আচ্ছা হ্যাঁ, অনেকেই বলছে জি বুঝেছি, ঠিক আছে, ওকে গট ইট। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা শব্দটার মানে কিন্তু ভণ্ডামি। বুঝছো? কপটতার আরেকটা মানেও কিন্তু সিনোনিম হচ্ছে ভণ্ডামি, সমার্থক শব্দ হচ্ছে ভণ্ডামি। কপটতা কিংবা জেদ তার দৃষ্টিতে হচ্ছে ভণ্ডামি। কপটতা মানে হচ্ছে কোনো কিছু নিয়ে চোরামি করা, চোরামি বুঝো না, একদম যদি খাস বাংলায় বলি চোরামি, বুঝছো? বাটপারি করা, বাটপারি, বুঝছো? তার মানে হচ্ছে কোনো কিছু ভুল সেটা আমি জানি, কিন্তু তারপরে ঠিক বলে চালিয়ে দেবার একটা চেষ্টা করছি, এটা হচ্ছে ভণ্ডামি। তার মানে হচ্ছে মনে করো ওই যে যেটা বলছিলাম আগের এক্সাম্পলটাতে আবার ফেরত আসি, তোমার বাবাকে তুমি বলছো যে আজকে স্কুল বন্ধ, হ্যাঁ, এখন তোমার বাবা বললো যে কিন্তু পাশের বাড়ির দবির আর কবির ওদেরকে তো আমি স্কুল ড্রেস পরে বের হইতে দেখলাম। ঠিক আছে, কি বললো তোমার বাবা? বললো যে পাশের বাড়ির দবির আর কবির ওদেরকে তো আমি স্কুল ড্রেস পরে বের হইতে দেখছি, তুই স্কুলে যাস নাই কেন?
তখন তো তুমি আগে আগে তো তুমি বলছো যে স্কুল বন্ধ, এরপরে তোমার বাবা তোমাকে বললো যে দবির আর কবিরকে আমি দেখছি স্কুল ড্রেস পরে বের হইতে। তখন দেখো, তখন যদি এমন হয় যে এটা তোমার ভুল ছিল, কাজী নজরুল ইসলাম হলে বলতো কি, যে কাজী নজরুল ইসলাম হলে বলতো যে সে তার ভুলটা স্বীকার করতো, অর্থাৎ বলতো যে আচ্ছা আমি মনে হয় ভুল জানতাম, আমি গত সপ্তাহে শুনেছিলাম যে এত তারিখ আশুরার বন্ধ বা এত তারিখ জন্মাষ্টমীর বন্ধ, এটা মনে হয় ভুল হয়েছে আমার জন্য, ঠিক আছে। আর ভণ্ডামি কোনটা? ভণ্ডামি হচ্ছে তুমি জানো যে বন্ধ নাই, তার মধ্যে তোমার বাবা আবার বললো যে দবির আর কবিরকে তো আমি দেখলাম স্কুল ড্রেস পরে স্কুলে যাচ্ছে, তারপরে তুমি বললা, তারপর যদি তুমি বলো যে না বাবা ওরা আসলে জানে না, তো ওরা তো আসলে যেদিন ছুটির কথা বলছিল, যেদিন স্কুলে ছুটির কথা, যেদিন স্কুলে বলছিল যে আজকে ছুটি, সেদিন ওরা স্কুলে যায় নাই, বুঝছো বাবা, এই কারণে হচ্ছে দবির আর কবির জানে না যে আজকে স্কুল বন্ধ। এইটা হচ্ছে বেসিক্যালি কপটতা, এটা হচ্ছে বাটপারি, এটা হচ্ছে চোরামি, বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। এক্সাম্পলটা বুঝছো কিনা একটু কমেন্টে লিখে জানাও তো। এই যে স্কুলে যাবার একটা একটা কাল্পনিক এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝালাম যে কোনটা ভুল, কোনটা ভণ্ডামি, কপটতা কিরকম, এটা একটু কমেন্টে লিখে জানাও বুঝছো কিনা। কমেন্টে লিখে জানাও। এই তো অনেকেই লিখে জানাচ্ছ, ঠিক আছে, দেখতে পাচ্ছি কমেন্টগুলো। ওকে, সো অনেকেই বলছো যে হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। আহ, সুব্রত সাহা বলছে ভাই আগের ক্লাসে স্লাইড দেন নাই কেন? কারণ হচ্ছে আগের ক্লাসের স্লাইড আর এই ক্লাসের স্লাইড দুইটা একসাথে দেবো, কারণ হচ্ছে তোমাদের যদি দুইটা আলাদা স্লাইড দেই, মনে করো আমার পথ পার্ট 1 একটা স্লাইড, আমার পথ পার্ট 2 আরেকটা স্লাইড, পরে তোমাদের কাছে তো ঝামেলা হবে। এই তোমাদের যদি এমন হয় যে দুইটা নোট আলাদা আলাদা হয়ে যায়, তোমাদেরই তো ঝামেলা হবে, এই কারণে দুইটা একসাথে আজকে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো তারপরে দেখি, এই ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের। তার মানে ভুল, এই যে আমরা আমরা যে ভুলটার কথা বলছি, সেই ভুলটা যে কারোরই হতে পারে। আনইনটেনশনাল যে ভুলটা, এই আনইনটেনশনাল ভুলটা যে কারোরই হতে পারে, কিন্তু সেই আসলে মহান বা সেই আসলে মহৎ যে কিনা এই ভুলটা স্বীকার করে, কিংবা যে কিনা এই ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে নিজেকে বা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করে। আশা করি বুঝতে পেরেছ। তারপরে তবে এই ভুলটা যেমনই হোক আর যারই হোক, এর থেকে বেরিয়ে আসাই কাজী নজরুল ইসলামের একান্ত প্রত্যাশা, এর থেকে বেরিয়ে আসাই কাজী নজরুল ইসলামের একান্ত প্রত্যাশা। তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলেই মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে। অর্থাৎ এই যে তোমার আর আমার ভুল, এই ভুল থেকে আমি যখন বেরোতে পারবো, তখন তুমিও ঠিক আমিও ঠিক, তখন দেখা যাবে যে তোমার সাথে আমার একটা মেল বন্ধন হচ্ছে, এবং এই সম্মিলনের কথাই কাজী নজরুল ইসলাম বলছেন। আচ্ছা, তারপরে এরপরে দেখি, তারপরে হচ্ছে একজন কমেন্টে বলছো যে ভাইয়া স্লাইডের নিচে স্লাইডের নিচে মাসি পিসি লেখা কেন? ও, কারণ হচ্ছে এটা ওই মাসি পিসির টেমপ্লেটের উপর বানানো, তো এটা ঠিক করে দেবো, কোনো সমস্যা নেই, যখন পাবা হাতে পাবা তখন আমি ফিক্স করে দেবো। তারপরে মনুষ্য মনুষ্যবোধে জাগ্রত হতে পারলেই ধর্মের সত্য উন্মোচিত হবে, এক ধর্মের সাথে অন্য ধর্মের বিরোধ মিটে যাবে, এক ধর্মের সাথে অন্য ধর্মের যে বিরোধ সেটা মিটে যাবে, এক ধর্মের সাথে অন্য ধর্মের বিরোধ মিটে যাবে, ঠিক আছে। তার মানে আমিও মানুষ তুমিও মানুষ, এটা আগের ক্লাসে অলরেডি বলেছি, যখন আমরা আমাদের ধর্মের পরিচয়ের আগে আমরা যে একজন আরেকজনের প্রতি মানুষ হিসেবে কিছু দায়িত্ব আছে সেগুলো পালন করতে পারবো, তখন আসলে ধর্মটা পালন করা অনেক সহজ হয়ে যাবে। কারণ ধর্ম তো দিন শেষে তোমাকে শান্তির কথাই বলে, সংহতির কথাই বলে, তাই না? ধর্ম তো তোমাকে বাড়াবাড়ির কথাও বলে না, ধর্ম কিন্তু তোমাকে কোনো জুলুম বা জোর জবরদস্তির কথাও বলে না। তার মানে আমি একজন মানুষ হিসেবে যদি আমার দায়িত্বগুলো পালন করি, তাহলে কিন্তু দেখা যাবে যে ধর্মের অনেকগুলো দায়িত্ব অলরেডি আমি পালন করে ফেলেছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এরকম সময় সম্ভব হবে
গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা, আর এই ঐক্যের মূল শক্তি হচ্ছে সম্প্রীতি। এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে, অর্থাৎ টলারেন্স বাড়ে, একজন আরেকজনকে সহ্য করতে পারে। ভিন্ন ধর্ম, মত, পথের মানুষের প্রতি তখন শ্রদ্ধাবোধ জাগে, আর এই সম্প্রীতির মধ্য দিয়েই উৎকৃষ্ট মানব সমাজ তখন গড়ে তোলা সম্ভব হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে এতক্ষণ পর্যন্ত যা বোঝালাম তোমরা যদি সেগুলো বোঝো তাহলে আমরা আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এক্সাইটিং অংশটাতে চলে যাব, সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করব। আলাদা করে তোমাদেরকে আমার পথ এইখান থেকে কোনো গ্রামার পড়াচ্ছি না। একটা জিনিস সবসময় মনে রাখবা যে একটা গল্প বা একটা কবিতায় কোন ধরনের প্রশ্ন বেশি আসে সেখান থেকে কিন্তু এমফেসাইজ করা হয়, বা সেখান থেকে এমফেসাইজ করে কিন্তু আমি তোমাদেরকে পড়াই। আমার পথ এই প্রবন্ধটা থেকে বিগত বছরে এত এত প্রশ্ন এসেছে শুধুমাত্র ফার্স্ট পেপারেই, তার মানে হচ্ছে শুধুমাত্র ডিরেক্ট প্রবন্ধ থেকে গ্রামাটিক্যাল পার্ট বা পোর্শন করে এসেছে এমন না, শুধুমাত্র এই প্রবন্ধ থেকে ডিরেক্ট এত প্রশ্ন এসেছে যে এই কারণে এই পার্টিকুলার প্রবন্ধটাতে আমার কাছে মনে হয়েছে যে তোমাদেরকে গ্রামাটিক্যাল পার্ট পড়ানো হচ্ছে, তোমাদেরকে আসলে আমি যদি বিগত বছর প্রশ্নগুলো সলভ করে সেটা তোমাদের জন্য বেশি উপকার করবে। ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করে দেই বিগত বছরের প্রশ্ন। দেখি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও কে কতটুকু বুঝতে পেরেছ। ওকে, সো প্রথম প্রশ্ন, আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে 2019-20 সালে প্রশ্নটা এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে 2019-20 সালে প্রশ্নটা এসেছে। দেখি তোমরা কতজন খুব মনোযোগী স্টুডেন্ট আছো যারা কিনা এই যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটার একদম অপশন ছাড়াই উত্তর দিতে পারবে। আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক বিভাগে 2019-20 সালে এসেছে প্রশ্নটা। দেখি একটু কমেন্টে লিখে জানাও যে তোমরা পারছো কিনা। ওকে, সো অনেকেই ইতোমধ্যে উত্তর দিয়ে দিয়েছো। অপশন এ হচ্ছে ধর্ম, অপশন বি হচ্ছে সত্য, অপশন সি দেশ এবং অপশন ডি হচ্ছে নেতা। কমেন্টে লিখে জানাও কোন অপশনটা। আলারিফ এত বুদ্ধিমান, সত্য লেখে নেই, কষ্ট করে লিখেছে ট্রু। ওকে, সো অনেকেই সত্য সত্য লিখছো। সো কোন অপশনটা হবে এটা একটু লিখে জানাও তো। অপশন এ, বি, সি অর ডি? অপশন এ, বি, সি অর ডি কোনটা হবে? তামিম সবার আগে লিখে জানিয়েছে অপশন বি। সো সঠিক উত্তর হচ্ছে, অবশ্যই তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো। সঠিক উত্তর হচ্ছে আমার পথ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সত্য। আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক হচ্ছে কে? আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক হচ্ছে সত্য। তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটে 2019-20 সালে প্রশ্নটা এসেছে। প্রশ্নটা হচ্ছে কি? প্রশ্নটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনার সাথে জড়িত ছিলেন না? বেশ ক্রিটিক্যাল একটা প্রশ্ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। বেশ ক্রিটিক্যাল একটা প্রশ্ন জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয়ে এসেছে। এটা অবভিয়াসলি তোমরা অপশন ছাড়া পারবা না, অপশনগুলো দিয়ে দেই। অপশন এ ধূমকেতু, বি নবযুগ, সি লাঙল এবং ডি প্রবাসী। একটু লিখে জানাও তো দেখি। হীরা বলছে ধূমকেতু, তাই প্রশ্ন কিন্তু এইটা না। দেখো সবসময় তোমাদেরকে বলে মনোযোগ দিয়ে প্রশ্ন পড়তে, মনোযোগ দিয়ে প্রশ্ন না পড়ার কারণে আমরা কিন্তু অনেক সময় অনেক পারা জিনিসও ভুল করি। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনার সাথে জড়িত ছিলেন? প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে কোন পত্রিকার সম্পাদনার সাথে জড়িত ছিলেন না। এই নাটা খুব গুরুত্বপূর্ণ। কোনটার সাথে জড়িত ছিলেন না লিখে জানাও। ওকে, সো অনেকে ইতোমধ্যে অপশন ডি বলা শুরু করেছো, ধূমকেতুর সাথে কাজী নজরুল ইসলাম। আচ্ছা, এই ধরনের সিচুয়েশনে আমি কি করতাম সেটা বলি। যদি এমন হতো যে আমি পারি আবার পারি না এরকম একটা ব্যাপার, তার মানে এখানে দেখো, এখানে ধূমকেতু আর নবযুগ এই দুটা হবেই, কিন্তু আমি জানি যে এই দুটা সম্পাদনার সাথে কাজী নজরুল ইসলাম জড়িত ছিলেন। সো কনফিউশন হচ্ছে লাঙ্গল আর প্রবাসী নিয়ে। তখন হচ্ছে আমি একটু মনে করার চেষ্টা করতাম। প্রথমে এই যে এ আর বি কেটে দিতাম, ধূমকেতু আর হচ্ছে নবযুগ এই দুটো যেহেতু হবেই না এই দুটো কেটে বাদ দিয়ে দিতাম। তারপর লাঙ্গল আর প্রবাসীর মধ্যে অপু 10, 20, 30, 40 এভাবে করে কাউন্ট করতাম, বুঝছো? একদম বিপদে পড়লে আর কি। আচ্ছা দেখি
এবং সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রবাসী। কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদনের সাথে জড়িত ছিলেন না? এটার উত্তর হচ্ছে প্রবাসী পত্রিকার সাথে। তারপরে দেখা যাক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2019-20 সালে প্রশ্ন এসেছে, ভারত সরকার নজরুলকে কি উপাধিতে ভূষিত করে? ভারত সরকার নজরুলকে কি উপাধিতে ভূষিত করে? একটু অপশন ছাড়া লিখে জানাতে কে পারবে? আচ্ছা, অপশন দিয়ে দেই। এ পদ্মভূষণ, বি ভারতরত্ন, সি পদ্মবিভূষণ এবং ডি পদ্মশ্রী। এ বি সি ডি কোনটা হবে? ঝটপট লিখে জানাও ঝটপট। ঝটপট লিখে জানাও, পদ্মভূষণ, ভারতরত্ন, পদ্মবিভূষণ নাকি পদ্মশ্রী হবে? কষ্ট করে অপশনটা পুরোপুরি লিখতে না পারলে এ বি সি ডি লিখে জানালে হবে। তবে 3-এর এ, 3-এর বি, 3-এর সি, 3-এর ডি এভাবে লিখে জানিও, কারণ হচ্ছে না হলে বোঝা যায় না যে কোন অপশন কোন প্রশ্নের উত্তর দিচ্ছ তুমি। ওকে, সো অনেকেই উত্তর লিখে জানাচ্ছ 3-এর এ, এবং সঠিক উত্তর হচ্ছে 3-এর এ, অর্থাৎ পদ্মভূষণ। ভারত সরকার নজরুলকে কি উপাধিতে ভূষিত করে? এর সঠিক উত্তর হচ্ছে পদ্মভূষণ। আচ্ছা, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2019-20 সালে প্রশ্নটা এসেছে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটের সব প্রশ্ন কি আমার পথ এই প্রবন্ধ থেকে এসেছে কিনা? এর উত্তর হচ্ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ইউনিটের মনে করো ফর এক্সাম্পল বি ইউনিটের দেখা যায় যে 5টা সেগমেন্টে পরীক্ষা হয়। সকাল 9টা থেকে 10টা একটা পরীক্ষা, 10টা থেকে 11টা একটা, 11টা থেকে 12টা একটা, তারপর হচ্ছে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, এইভাবে করে সারা দিনব্যাপী পরীক্ষা হতে থাকে। মানে আলাদা আলাদা পরীক্ষা হতেই থাকে, এবং এক একটা পরীক্ষায় 4টা করে সেট থাকে, বুঝছো এবার? তার মানে মনে করো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে যদি 5টা শিফটে পরীক্ষা হয় এবং প্রতিটা শিফটে যদি 4টা সেট করে প্রশ্ন থাকে, তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অ্যাডমিশন টেস্ট, একটা ইউনিটে 20টা সেটের কোশ্চেনে প্রশ্ন আসে। 20টা সেট, বুঝছো? সি ইউনিটে 20টা সেটের প্রশ্ন আসে। এই কারণে আমার প্রবন্ধ থেকে দেখা যাচ্ছে যে সি ইউনিটে অনেকগুলো প্রশ্ন এসেছে। নেভারদিলেস আমার প্রবন্ধটা তোমাদের জন্য, অবজেক্টিভের জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর একজন বলেছে স্যার এগুলো বইতে নাই। এখন এটা তো আমিও জানি যে এগুলো বইতে নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম যে অ্যাডমিশন টেস্টে যখন আসবে তখন তো তোমাদের পারতেই হবে। তোমাদেরকে অ্যাটলিস্ট আইডিয়াটা দিয়ে রাখছি যে অ্যাডমিশন টেস্টে কোন ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন আসে। আর তোমরা যদি মনে করো যে না এত কঠিন জিনিস পড়বো না, এই যা কিছু বইতে আছে সেটাই পড়বো, সেটা আমাকে কমেন্টে বা ফিডব্যাকে লিখে জানাতে পারো। আমি এরপর ক্লাস থেকে এই বিগত বছর প্রশ্ন বাদ দিয়ে দেবো। আমি জাস্ট ছোট ছোট অবজেক্টিভ জিজ্ঞেস করবো, ঠিক আছে? যে কাজী নজরুল ইসলামের জন্মসাল কত, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, যেগুলো একদম ডিরেক্ট বইতে আছে। আচ্ছা, সো লেটস গেট ব্যাক টু দ্য ট্র্যাক। নজরুলের মতে মিথ্যাকে কে ভয় করে? নজরুলের মতে মিথ্যাকে কে ভয় করে? অপশন এ যার মনে দুশ্চিন্তা, বি যার মনে দুর্বলতা, সি যার মনে লোভ এবং ডি যার মনে মিথ্যা। আচ্ছা, যার মনে মিথ্যা, অনেকেই বলছে যার মনে মিথ্যা, ঠিক আছে। সো সঠিক অপশন হচ্ছে, সঠিক উত্তর অপশন ডি, এবং যারা এর সঠিক উত্তর দিতে পেরেছো তাদের সবাইকে অভিনন্দন। আচ্ছা, তারপরে তোমরা কিন্তু কাউন্ট রেখো যে তোমরা কে কত পেয়েছো। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য +1, আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য -0.25, তার মানে প্রতি 4টা উত্তর যদি এইখানে এই অবজেক্টিভে প্রতি 4টা যদি ভুল দাও 1 নম্বর করে কাটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2019-20 সালে প্রশ্নটা এসেছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2019-20 সালে প্রশ্নটা এসেছে যে আমার পথ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন? আমার পথ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন?
এ অভিশাপ রথের সারথি, বি সত্যপথের কর্ণধার, সি রক্তাক্ত পথের পথিক এবং ডি অভিনব কাণ্ডারী। ওকে, সো তোমরা অনেকেই সঠিক উত্তর দেওয়া শুরু করেছো এবং সঠিক উত্তর হচ্ছে অভিশাপ রথের সারথি। আমার পথ প্রবন্ধে নজরুল নিজেকে কি সম্বোধন করে স্পষ্ট কথা বলেছেন? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2019-20 সালে আসা প্রশ্নটার সঠিক উত্তর তোমরা অনেকেই দিতে পেরেছো। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অভিশাপ রথের সারথি। ঠিক আছে, তারপরে আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2019-20 সালে প্রশ্ন এসেছে যে কত বছর বয়সে কাজী নজরুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? কত বছর বয়সে কাজী নজরুল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? একটু অপশন ছাড়া উত্তরটা দিতে পারবা? দেখি তো পারো কিনা। কত বছর বয়সে কাজী নজরুল দুরারোগ্য ব্যাধিতে কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন? অপশন হচ্ছে 40, পরেরটা 4 এসেছে, টাইপিং মিস্টেক, এটা ঠিক করে দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি 41 হবে। আচ্ছা, 40, 41, 42, 43। দেখি সঠিক উত্তরটা লিখে জানাও তো দেখি। হ্যাঁ, 6 ডি বলছে অনেকে 43 বছর। ওকে, সো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 43 বছর বয়সে, যেটা আমরা কিনা প্রথম ক্লাসে পড়েছি। এই কারণেই যখন আমি ক্লাসে কোনো কিছুতে এমফেসাইজ করি, কোনো কিছু বারবার বলি, সেটার কারণ হচ্ছে যে আমি বিগত বছরের প্রশ্ন থেকে কিন্তু ব্যাপারগুলো সর্ট করি যে কোনগুলো ইম্পর্টেন্ট না। এই কারণেই তোমাদেরকে বলি যে বইতে আছে, অনেকেই বলো যে ভাই আপনি যা পড়াচ্ছেন রিডিং সেটা তো বইতেই আছে, কিন্তু তারপরে কেন পড়বো? কারণ হচ্ছে বইতে এই জিনিসটা নাই যে কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা কম ইম্পর্টেন্ট, কোনটা বিগত বছরে বারবার পরীক্ষা এসেছে, সেগুলোর আলোকেই আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি। ওকে, তারপরে আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট 2019-20 সালের প্রশ্ন, নজরুলের মতে কিভাবে আত্মনির্ভরতা আসে? অপশন হচ্ছে দুর্বলতাকে জয় করে, আত্মাকে চিনলে, দাসত্বকে ত্যাগ করে এবং মহাত্মাকে অনুসরণ করলে। একটু ঝটপট দেখি এটা অপশন কোনটা সঠিক লিখে জানাতে পারো কিনা। ওকে, সো অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। 7 বি বলছে আত্মাকে চিনলে, আত্মা, অনেকেই আত্মা বলছো। দেখি সঠিক উত্তর কি, এবং সঠিক উত্তর তোমরা যেটাকে মনে করছো ঠিক সেটাই, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আত্মাকে চিনলে। নজরুলের মতে কিভাবে আত্মনির্ভরতা আসে? নজরুলের মতে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে। ওকে, সো তোমরা এতগুলো সঠিক উত্তর দিচ্ছ যে তোমাদেরকে নিয়ে আমি কিন্তু বেশ কনফিডেন্ট। আই গেস অ্যান্ড আই হোপ অ্যান্ড আই প্রে দ্যাট যে তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তোমরা একদম কাঁপায় ফেলতে পারবা, কারণ আমি এখানে কমেন্টে দেখছি খুব কম, মানে 1% উত্তর তোমরা ভুল দাও না, 99% স্টুডেন্টরাই তোমরা সঠিক উত্তরটা দাও। এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস থিং যে তোমরা খুবই মনোযোগী স্টুডেন্ট। এখন থেকেই তোমাদের ভর্তি পরীক্ষার অবশ্যই এখনো অনেক দেরি আছে, তারপরে তোমরা এখন থেকে যেভাবে প্রিপারেশন নিয়ে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছ, আমি কিন্তু তোমাদের নিয়ে খুবই কনফিডেন্ট যে তোমরা ভর্তি পরীক্ষা অনেক ভালো করতে পারবে। তারপরে এরপর একটু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে 2019-20 সালে প্রশ্ন এসেছে যে নজরুলের মতে আত্মবিশ্বাসহীন লোক কি রূপ? তোমরা একটু অপশনগুলো দেখো। অপশন এ পরনির্ভরশীল, বি অন্যের দাস, সি দাম্ভিক এবং ডি অহিংস। সিয়াম বলছে অ্যাডমিশন এক্সাম দিতে দিতে সব ভুলে যাব, কিন্তু নিয়মিত চর্চা করতে হবে। ওকে, তো তোমরা অনেকেই অনেকগুলো উত্তর দিচ্ছ এ বি সি। এইবার তোমাদেরকে বেশ কনফিউজড মনে হচ্ছে। নজরুলের মধ্যে আত্মবিশ্বাসহীন লোক হচ্ছে অপশন এ পরনির্ভরশীল, আত্মবিশ্বাসহীন লোক হচ্ছে পরনির্ভরশীল। তারপরে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2019-20 সালে প্রশ্ন এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2019-20 সালে ডি ইউনিটে প্রশ্ন এসেছে যে কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন? কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন? অপশনসগুলো দেখি। 1914, 15, 16, 17। 1914, 15, 16, 17 লিখে জানাও ঝটপট। 9 এর কত? অপশন 9 এর কত লিখে জানাও। সবার আগে সিরাজুম মনিরা আখি উত্তর দিয়েছে 1917। গল্প ঘোষ বলছে 1917। আচ্ছা, বাঁধন বিশ্বাসও বলছে 1917 এবং সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ 1917। যারা যারা সঠিক উত্তর দিয়েছে তোমাদের সবাইকে অভিনন্দন, তোমাদের সবার জন্য থাকছে +1 নম্বর। তারপরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2019-20 সালে প্রশ্নটা এসেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2019-20 সালে প্রশ্নটা এসেছে যে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে নমস্কার জানিয়েছেন? খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এটা কিন্তু তোমাদেরকে আগের ক্লাসেও আমি বলেছি যে কাজী নজরুল ইসলাম, আমি যেভাবে বলছিলাম যে কাজী নজরুল ইসলাম ধর্মনিরপেক্ষতা এবং অসাম্প্রদায়িকতার চর্চা করতেন বলেই একই প্রবন্ধে তিনি নমস্কার এবং সালাম দুটোর কথাই উল্লেখ করেছেন। সো এখন প্রশ্ন এসে গেছে অবজেক্টিভ থেকে, অবজেক্টিভ হিসেবে যে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে কাকে নমস্কার জানিয়েছেন। ওকে, সো অনেকেই তোমরা অপশন ছাড়া সঠিক উত্তর দিয়ে দিচ্ছ, তাই অপশনগুলো দিয়ে দেই। যারা একটু পিছিয়ে আছো তাদেরকে হেল্প করার জন্য, ক্লু দেওয়ার জন্য, অপশন এ সত্যকে, বি নাবিককে, সি মিথ্যাকে এবং ডি নেতাকে। মিথ্যাকে, নাবিককে, নেতাকে হবে না। সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ তোমরা যারা সত্যকে বলছো তোমরা সবাই সত্য উত্তর দিয়েছো, তোমাদের সবার উত্তর সঠিক এবং তোমরা সবাই পেয়ে যাচ্ছ কেয়া কসমেটিক্সের সৌজন্যে +1 নম্বর। তারপরে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 2018-19 সালে প্রশ্নটা এসেছে যে কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু কারা? কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু কারা? অপশন এ যাদের মধ্যে মিথ্যার বসতি, বি যারা অন্যকে গুরু মানে, সি যারা প্রতারণা করে এবং ডি যাদের মধ্যে আমিত্ব নেই, এবং ডি যাদের মধ্যে আমিত্ব নেই। লিখে জানাও তো কোনটা সঠিক উত্তর, আমি একটু কমেন্টে দেখি। ওকে, সো অনেকেই উত্তর দিয়ে দিচ্ছ এবং এবং এখানে একটু উত্তরটা ভুল এসেছে, আমি তোমাদের জন্য উত্তরটা এখনই কারেক্ট করে দিচ্ছি। এটার সঠিক উত্তর হবে অপশন এ। ওকে, সো কাজী নজরুল ইসলামের মতে দেশের শত্রু কারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে 2018-19 সালে আসা প্রশ্নটা অপশন হচ্ছে যাদের মধ্যে মিথ্যার বসতি, যারা অন্যকে গুরু মানে, যারা প্রতারণা করে এবং যাদের মধ্যে আমিত্ব নেই, এবং এর সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে যাদের মধ্যে মিথ্যের বসতি। তারপরে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট, যেটা তোমাদের অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেরই একমাত্র টার্গেট থাকে ডি ইউনিট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2018-19 সালে প্রশ্নটা এসেছে যে ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক ভালো কোন রচনার অন্তর্গত? আই হোপ তোমরা সবাই এটা পারবা কারণ এখানে একটাই মাত্র প্রবন্ধ, একটাই মাত্র রচনা পড়ানো হয়েছে, সেখান থেকে তোমাদের উত্তর করতে হবে, এটা বলাই বাহুল্য। কিন্তু যখন পরীক্ষার সময় অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো গল্প বা কবিতা থেকে আসবে তখন এটা একটু ডিটারমাইন করা কঠিন। এই কারণে যেটা করতে হবে নিয়মিত বইটা, টেক্সটটা বারবার পড়তে হবে। অনেকে বলছো যে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত গিয়ে আমি আসলে ভুলে যাব, এই ভুলে যাওয়ার কোনো সুযোগই নাই তুমি যদি নিয়মিত পড়ো, ঠিক আছে? আচ্ছা, অপশন এ আমার পথ, বি আহ্বান, সি চাষার দুঃখ এবং ডি 52 দিনগুলো। সঠিক উত্তর হচ্ছে অপশন এ আমার পথ। এটার কোনো ব্যাখ্যা বা ফার্দার এক্সপ্লেনেশন দেওয়ারও প্রয়োজন নাই কারণ তোমরা সবাই জানো এটা সঠিক উত্তর এটাই হবে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2017-18 সালে এই প্রশ্নটা এসেছে যে মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি বেশি ভালো? মিথ্যা বিনয়ের চেয়ে কোনটি বেশি ভালো? কমেন্টে লিখে জানাও তো, তোমাদের তো জানার কথা মিথ্যা বিনয়ের চেয়ে কোনটা বেশি ভালো। দেখছো
এই যে বাক্যটা, এই বাক্যটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরে এই বাক্যটা থেকে কিন্তু অলরেডি আমরা 4-5টা অবজেক্টিভ পেয়ে গেছি যেগুলো বিগত বছরে এসেছে। ঠিক আছে। অহংকার অহংকার অহংকার, সবাই সঠিক উত্তর দিচ্ছ। অপশন এ অহংকার। এইটা কিন্তু খুবই নিজের কনফিডেন্সকে বুস্ট করে যখন তোমরা অপশন ছাড়াই সঠিক উত্তরটা দিতে পারো। ঠিক আছে, আমি যেটা করতাম পরীক্ষার সময়, আমি যদি প্রশ্ন পড়ার পরে প্রশ্নটা পড়েই তো আমি বুঝতাম, তাই না, যে প্রশ্নটা আমার কমন পড়েছে কিনা, বা প্রশ্নটা আমার পরিচিত কিনা, কিংবা প্রশ্নটা অপশন ছাড়া আমি পারবো কিনা। আমি কিন্তু অপশনগুলো ঢেকে রেখে প্রশ্নটা পড়তাম, অপশন ঢেকে রেখে, মানে প্রশ্ন পড়ে অপশন দেখতাম না, ফার্স্টে নিজে মনে মনে ঠিক করতাম। আচ্ছা, সো মিথ্যা বিনয় হচ্ছে কোনটি বেশি ভালো, আমি মনে মনে চিন্তা করতাম মিথ্যা বিনয় হচ্ছে কোনটা বেশি ভালো, কোনটা বেশি ভালো, কোনটা বেশি ভালো। হ্যাঁ, এটা পড়ছিলাম, এটা হচ্ছে অহংকার বেশি ভালো। এরপরে আমি হাত ছড়াই দেখতাম, হাত ছড়ায় অপশনে যদি পাইতাম অহংকার, তাইলে কিন্তু কনফিউশনের আর কোনো সুযোগই নেই, তাহলে কিন্তু অহংকারই হবে। কিন্তু আমি যদি এমন হয় যে আমি প্রথমে প্রশ্ন দেখার পরে অপশনসগুলো দেখি অহংকার, সত্য, লোভ, ভয়, ভণ্ডামি, তখন কিন্তু আমার মনে নানা রকম চিন্তা আসতে থাকে, তখন কিন্তু আমার মনে নানা রকম কনফিউশন আসতে থাকে, বুঝছো? এই জন্য তোমরা এই জিনিসটা সবসময় প্র্যাকটিস করবা যে অপশন ছাড়া উত্তরটা ডিটারমাইন করতে পারো কিনা, এটা একটু ট্রাই করবা। যদি এটা পেরে যাও, তার মানে ইউ আর সুপার ট্যালেন্টেড অ্যান্ড ইউ আর সুপার কনফিডেন্ট, অ্যান্ড তোমার প্রশ্নটার উত্তর সঠিক হবেই হবে। তারপরে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অহংকার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে 2016-17 সালে একটা প্রশ্ন এসেছে যে আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কি বোঝানো হয়েছে। আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে কি বোঝানো হয়েছে? অপশনস: পরনির্ভরতা, পরচর্চা, পরশ্রীকাতরতা, পরনিন্দা। হ্যাঁ, মন্দিরাও বলছে আমি আগে ঢেকে রাখি। সুহেল বলছে স্যার শেষ করে দেন। কাকে শেষ করে দিব? তোমাকে? 14A মন্দিরা বলছে পরশ্রী কাতরতা। এই শব্দটার মানে কি? একটু অফ টপিক। আমি ছোটবেলায় আমি মনে করতাম যে পরশ্রী মানে হচ্ছে পরের, আমি ছোটবেলায় মনে করতাম পরের স্ত্রীর প্রতি কাতরতা, মানে কাতরতা ফর আদার্স ওয়াইফ, এটা হচ্ছে পরশ্রী কাতরতা। পরে আমি ব্যাপারটা যেটা একটু একটু বড় হয়ে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে পর মানে হচ্ছে আরেকজনের, পরের। স্ত্রী মানে হচ্ছে ভালো, স্ত্রী মানে এখানে স্ত্রী না, মানে ওয়াইফ না, স্ত্রী মানে হচ্ছে ভালো, বুঝছো, মঙ্গলজনক। কাতরতা মানে হচ্ছে অন্যের ভালো বা মঙ্গল দেখে কাতর হওয়া, মানে খারাপ লাগা, জেলাসি হওয়া। আচ্ছা, সো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। অপশন এ হচ্ছে পরনির্ভরতা। আমার পথ প্রবন্ধে দাসত্ব বলতে পরনির্ভরতাকেই বোঝানো হয়েছে। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2016-17 সালে প্রশ্নটা এসেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2016-17 সালে প্রশ্নটা এসেছে, নজরুল স্বাধীনতা অর্জনের জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন? ওকে, সো তারপরে নজরুল স্বাধীনতা অর্জনের জন্য কোনটিকে বেশি গুরুত্ব দিয়েছেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2016-17 সালে প্রশ্নটা এসেছে। এই অপশনস হচ্ছে অপশন এ সচেতনতা, বি আত্মনির্ভরশীলতা, সি অসহযোগ, এবং ডি গণ অভ্যুত্থান। সচেতনতা, আত্মনির্ভরশীলতা, অসহযোগ এবং গণ অভ্যুত্থান। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ইতোমধ্যেই অনেকে সঠিক উত্তর দিতে পেরেছ। সঠিক উত্তর হচ্ছে আত্মনির্ভরশীলতা। ঠিক আছে, সো এর মাধ্যমেই আমাদের আজকের ক্লাসের যে কোশ্চেন সলভিং সেটা শেষ হলো। তোমরা একটু আমাকে কমেন্টে লিখে জানাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে, এবং আজকের ক্লাসে আমি যেরকম তোমাদের ইম্পর্টেন্স ওয়াইজ তোমাদেরকে যেমন বিগত বছরের প্রশ্ন সলভ করিয়েছি, তোমরা কি আগামী ক্লাসগুলোতে এমনটাই চাও কিনা, বা তোমরা যদি অন্য কিছু চাও কমেন্টে সেটাও আমাদেরকে লিখে জানাতে পারো। ফর্মালি আজকের ক্লাসটা এখানেই শেষ। একজন আমাকে বলেছিল ভাইয়া স্লাইডের নিচে কেন মাসি বেশি দেখা যাচ্ছে, ওইটা একটু ফিক্স করার চেষ্টা করি। আর তোমরা ইন দ্য মিন টাইম আমাকে কমেন্টে লিখে জানাও যে তোমাদের কাছে আজকের ক্লাসটা কেমন লেগেছে।
আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু লিখে জানাও। আর এভাবে কোশ্চেন সলভ করবো কিনা সেটাও আমাকে একটু চট জলদি লিখে জানাও, ঠিক আছে? ওকে, সো অনেকেই বলছো যে ভাইয়া ভালো লেগেছে। সো অনেকে বলছে ভাইয়া স্লাইড দেন না কেন? স্লাইড দেই না কারণ হচ্ছে এই যে স্লাইডে বিভিন্ন জিনিস ফিক্স করতে হয়, বিভিন্ন জিনিস ঠিক করতে হয়। মানে আমরা তো যথেষ্ট মনোযোগ দিয়েই স্লাইডগুলো বানাই, কিন্তু তারপরেও দেখা যায় যে পড়ানোর সময় অনেক ছোটোখাটো ভুল চোখে পড়ে। একটা ছোট্ট বানান ভুল, যে বানান ভুলটা হয়তোবা তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হতে পারে। হয়তোবা ওই বানানটা থেকেই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে প্রশ্ন আসলো যে এখানে শুদ্ধ বানান কোনটা, তুমি তখন মনে করলা যে আচ্ছা ফারহান ভাইয়া স্লাইডে তো বানানটা ওরকম দেখেছিলাম, তখন একটা ভুল বানান তুমি দিয়ে আসলা, যেটার কারণে হয়তো বা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে চান্স পেলা না এবং তোমার জীবনটাই পুরোপুরি পাল্টে গেল। এই কারণে বুঝছো, তোমাদের কাছে ব্যাপারগুলো এখন অনেক ছোট মনে হয়, কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা এফোর্টের আলাদা আলাদা আসলে ম্যাটার আছে, মানে প্রত্যেকটা এফোর্টের আলাদা আলাদা গুরুত্ব আছে। সো এই কারণে বানান টানান যা যা কিছু পাই স্লাইডগুলো পড়ানোর সময় আগেও চেক করা হয়, কিন্তু তারপরে পড়ানোর সময় যেহেতু একদম সবচেয়ে মনোযোগ দিয়ে পড়া হয়, এই কারণে ভুলগুলো পেলে আমি একটু ফিক্স করে দেওয়ার চেষ্টা করি। জাহাঙ্গীর বলছে ভাইয়া এক্সাম নেবেন কিনা? অবশ্যই এক্সাম নেব, কারণ আমার পথ এই প্রবন্ধটা খুবই ইম্পর্টেন্ট। একটু কমেন্টে লিখে জানাও কে যেন বললো এক্সাম নেন আজকেই। না, আজকে এক্সাম নেওয়া যাবে না, কারণ এক্সাম প্রিপেয়ার করতে হয়, তোমাদের জন্য প্রশ্নগুলো তো বানাতে হবে, তাই না? সো এটার জন্য টাইম লাগবে। আচ্ছা, সো একটু কমেন্টে লিখে জানাও যে কবে তোমাদের পরীক্ষাটা নিলে তোমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? আজকে না, আজকে নেওয়া পসিবল না, কারণ হচ্ছে আমার আজকে অলরেডি অফিস টাইমের মধ্যে তোমাদের ক্লাস নিচ্ছি। সো আজকে আরও কাজকর্ম আছে, অফিস করতে হবে এবং অন্যান্য কাজ আছে, আজকে পরীক্ষা নেওয়া সম্ভব না। আজকে হচ্ছে বুধবার, তো বৃহস্পতিবার নাকি শুক্রবার ক্লাস নেবো একটু লিখে জানাও, সরি পরীক্ষা নেবো একটু লিখে জানাও। প্রশ্ন সলভ করতে চাই, ঠিক আছে? কালকে ইস্মিতা, কালকে সবাই কালকে দিতে চাচ্ছ? ওকে, কালকে ওকে, ডান ডান ডান, ঠিক আছে। আমরা পরীক্ষাটা বৃহস্পতিবার অর্থাৎ কালকে নিব। এখন আমাকে বলো তো যে কালকে কখন পরীক্ষাটা দিলে তোমাদের জন্য সুবিধা হয়? আচ্ছা ঠিক আছে, অলরেডি দ্য ফার্স্ট ডিসিশন ইজ টেকেন যে আমরা কালকে পরীক্ষাটা নিব। এখন একটু কমেন্টে লিখে জানাও যে কালকে কখন পরীক্ষাটা নিব। কখন পরীক্ষাটা নিলে তোমাদের ভালো হয়? তোমরা অনেকেই একটা কনসার্ন জানিয়েছো যে তোমাদের কলেজের ক্লাস হয়, পরীক্ষা হয়, বিভিন্ন রকম ঝামেলা। এই কারণে আমাকে একটু কমেন্টে লিখে জানাও। ইস্মিতা বলছে কালকে রাত 9টায় রাতে যাচ্ছে লতিফ। আচ্ছা শুনো শুনো, তোমাদের পরীক্ষার ব্যাপারে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি টাইমিংটা আমি কথা বলে ফিক্স করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আমরা দরকার হলে একটা পোল করেও নিতে পারি, একটা পোল দিব, ঠিক আছে? ওকে, ডান ডান ডান, একটা পোল বানিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই ক্লাসের পরপরই একটা পোল দিব, তোমরা ওইখানে তোমাদের যেটা প্রেফার টাইম সেটা দিও। একটা পরীক্ষার নম্বরিং এর ক্ষেত্রে একটা জিনিস বলি, গত পরীক্ষার পরে অনেকে আমাকে জিজ্ঞেস করেছো ভাইয়া 20-এ 20 পেয়েছি, সরি 20-এ 19 পেয়েছি, 19 পেয়ে কারো কারো র্যাঙ্ক আসছে, আমার র্যাঙ্ক আসে নাই কেন? কারণ হচ্ছে এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে তুমি কত পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, কন্ডিশন নাম্বার 1, যে তুমি কত পাচ্ছ। তোমার র্যাঙ্ককে সবচেয়ে বেশি পয়েন্ট অ্যাড করা হচ্ছে তোমার তোমার র্যাঙ্কটা, ঠিক আছে? মানে তুমি কত পেয়েছো সেটা, স্কোরটা। আর সেকেন্ডলি, তুমি তোমার এই টোটাল কোশ্চেন অ্যান্সার করতে বা তোমার টোটাল পরীক্ষাটা সাবমিট করতে তুমি কি পরিমাণ সময় নিয়েছো, এটাও কিন্তু তোমার র্যাঙ্কিংয়ের জন্য গুরুত্বপূর্ণ, বুঝছো? তার মানে যেটা আমি অলরেডি কমেন্টে বলে ক্লিয়ার করে দিয়েছিলাম, যদি তুমিও 20 পাও আমিও 20 পাই, তুমি যদি উত্তরটা কমপ্লিট করো, তোমার পরীক্ষা কমপ্লিট করো 5 মিনিটে, আর আমি যদি পরীক্ষাটা কমপ্লিট করি হচ্ছে 10 মিনিটে, তাহলে অবভিয়াসলি আমার হচ্ছে তুমি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকবে, কারণ তুমি কম সময় নিয়েছো দেখে তোমার এফিসিয়েন্সিটা বেশি। আই গেস উই আর ক্লিয়ার। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে পারি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ক্লাসে আবারও দেখা হবে, তবে তার আগে তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে আমার পথ প্রবন্ধের উপর। এই প্রবন্ধটার উপর কখন পরীক্ষা হবে আমি এখনই গ্রুপে একটা পোল ক্রিয়েট করে দিচ্ছি, সেখানে তোমরা উত্তরটা লিখে জানিও। আল্লাহ হাফেজ, বাই বাই, দেখা হবে।